প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ইতিহাসের জেনারেল পেপারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, যাদের CC4 এবং GE4 এই সাবজেক্টটি রয়েছে বা ছিল, যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া বাকি রয়েছে, অনেকে তোমরা সাপ্লি পরীক্ষা দেবে। তো তোমাদের ওল্ড সিলেবাসেই পরীক্ষা হবে। তোমরা অনেকেই কনফিউজ, বারবার অনেকে জিজ্ঞেস করেছে, স্যার আমাদের ফোর্থ সেমিস্টার আমরা যে ইতিহাসে CBCS সিস্টেমে যে সাপ্লি পেয়েছিলাম, তার এক্সাম আমাদের কি নিউ সিলেবাসের ওপর দিতে হবে? তোমাদের বলি, তোমাদের কোনো নিউ সিলেবাসের ওপর পরীক্ষা দিতে হবে না। তোমরা যেই সিলেবাসে মানে লাস্ট যে কোশ্চেন পেপারে তোমরা পরীক্ষা দিয়েছো, সেটি যদি তোমাদের কাছে থাকে অবশ্যই সেটি বার করে রাখবে। তোমরা যেই সিলেবাসে সাপ্লি পেয়েছো সেই সিলেবাসে সেই কোশ্চেন প্যাটার্নেই তোমাদের পরীক্ষা হবে, সেখানে কোনো চেঞ্জেস হবে না। নতুন যারা CCF ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের কোশ্চেন পেপার আলাদা, তোমাদের কোশ্চেন পেপার আলাদা। তোমাদের পুরনো সিলেবাসে, যেই সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো সেই সিলেবাসেই তোমাদের পরীক্ষা কোশ্চেন পেপার কিন্তু হবে। তো তার জন্য তোমাদের কি কি করতে হবে, অনেকেই এটি লাস্ট অ্যাটেম্প রয়েছে, অনেকের একবার ফার্স্ট অ্যাটেম্প করছো। তো যাই হোক, ফার্স্ট বা লাস্ট যাই হোক, চেষ্টা করবে যেই অ্যাটেম্পটাই আমরা নেব সেই অ্যাটেম্পটাই আমার ফাইনাল, এবং সেই অ্যাটেম্পটাই আমাকে পাস করতে হবে। তো তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। প্রথম এক হচ্ছে, শুধু সাজেশান কমন পেলেই হলো না। বহু জায়গায় রয়েছে সাজেশান তোমাদের কমন দিয়ে দিচ্ছে, উত্তরের কোয়ালিটি ঠিকঠাক না থাকায় তোমরা উত্তর তো লিখছো কিন্তু নাম্বার ঠিকমতো পাচ্ছ না। তোমরা অনেকেই হয়তো খুব বেশি পড়ো না, ধরো 4টে 10 নম্বরের তোমরা পড়ে গেলে, দুটো হয়তো 10 নম্বর অ্যাটেন্ড করেছো, একটি 5 নম্বর অ্যাটেন্ড করেছো। তোমরা বলে, স্যার 25-এ অ্যান্সার দিয়েছি, আর আরেকটি 10 নম্বর আমরা একটু বানিয়ে লিখেছি। তো এরকম অনেকেই বলো, তো স্যার আমরা 40-এ অ্যান্সার দিয়েছি, আমরা কি পাস করতে পারবো? দেখো, 40-এ অ্যান্সার দিলে পাস করা যায় যদি উত্তরের কোয়ালিটি ঠিকঠাক না থাকে। এবার 40-এ তুমি অ্যান্সার দিয়ে, তুমি যদি উত্তরের কোয়ালিটি থাকে, ধরো তুমি ধরে নিলাম 3টে 10 নম্বর অ্যাটেন্ড করেছো এবং দুটো 5, তাহলে 40 নম্বর। তো যদি ঠিকঠাক উত্তর তুমি যদি লিখতে পারো, তাহলে কী হবে, ধরো 10-10-এর মধ্যে তুমি 8 করে পেলে, উত্তর ভালো কোয়ালিটি থাকলে 8-9 পাওয়া যায়। 8 করে পেলে তোমার এখানে 3-8-এ 24, এবং সেখানে হচ্ছে 8, মানে 32 নম্বর তোমরা এখানে পেয়ে গেলে, আমি 30ই ধরলাম। তো এই 30 নম্বর তোমরা অনায়াসে পেয়ে পাস করে যাও। কিন্তু অনেকে দেখা গেছে, স্যার আমি তো 40-এ অ্যান্সার দিয়েছি, কিন্তু আমাকে 12-13 দিয়ে ছেড়ে দিয়েছে। তার মানে এই ব্যাপারটা কী হচ্ছে, এক হচ্ছে তুমি যে উত্তরটি পড়ে গেছো সেটি ভালো করে লেখোনি। এটাও আমি জিজ্ঞেস করেছি যে তোমরা উত্তরটা হয়তো ঠিকঠাক লেখোনি। একজন বা দুজন খুব সৎ সাহস করে বলেছে, স্যার আমি একটু কপি করে নিয়ে গেছিলাম, পুরো হুবাহু যা উত্তর আমাকে নোটস দেওয়া হয়েছিল বা বই, যে বই কিনেছিলাম সাহিত্যিক বই, সেই উত্তর দেখে আমি হুবাহু লিখে দিয়েছি, তবু আমি নাম্বার পাইনি। তার মানে কি, সে পুরোটাই লিখেছে, ঠিক আছে, সে কপি করা মানে পুরো হুবাহু কপি করেছে, কোনো কারণবশত লিখতে পেরেছে, যাই হোক সেটি যাচ্ছি না আমি। তো লিখেছে, তার মানে সেখানে উত্তরে কোনো গণ্ডগোল রয়েছে, তাই জন্যই সে নাম্বারটি পেল না। তাই প্রথমেই তোমাদের বলবো, সাজেশান দেওয়ার আগে হয়তো কথাগুলো তোমাদের একটু খারাপ লাগতে পারে, বা অনেকে বলে, স্যার এত কথা বলার দরকার কি, সাজেশান ডাইরেক্ট বলুন। তো তোমাদের ভালোর জন্যই বলা, কারণ তোমরা এগুলোতেই আটকে যাও, ঠিক আছে। যারা বিশেষ করে এই 40-50 অ্যান্সার দিয়ে পাস করতে চাইছো, তাদেরকে প্রথমেই বলি, উত্তরের কোয়ালিটি খুব ভালো করতে হবে, ঠিকঠাক করতে হবে। তুমি যেখান থেকে নোটস কিনছো বা যে নোটস তোমাকে দিচ্ছে, ঠিক আছে, কোয়ালিটি নানান রকম মোড়কজাতকরণের কথা বলে তোমাদের বিক্রি করে, সেল করে। বই কিনতে তারা সবসময় দেখবে কোনো বইয়ের নামই বলতে চায় না, বাজারে বই নেই। এর বাজারে বই না থাকলে তো হবে না, বই তো থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, বই তোমাদের অনেকগুলো কিনতে হয়, 3-4টে কিনতে হবে। আমি বারবারই বলি, টেক্সট বই সব থেকে বেশি প্রেফার করি, কারণ টেক্সট বই যারা একটু ভালো করে পড়ে তারা ওখান থেকে উত্তর লিখে দিতে পারে। এবং অনেকে পারে না, অনেকের সময় হয় না, তাই জন্য আমরা কী করি, টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়ে তোমাদের টেক্সট বইয়ের উত্তরগুলোকে ভালো করে সাজিয়ে সেখানে আরও কিছু নতুন ডেটা বা শব্দগুলো দিই, যাতে নাম্বার তোমরা পেতে সুবিধা হয়। এবং বিভিন্ন প্রফেসরের সঙ্গে আমাদের কোলাবোরেশন থাকে, তারা কি উত্তর চাইছে, কোন উত্তর লিখলে ভালো নাম্বার পাবো, সেগুলো অবশ্যই আমরা মেনশন করে দিই। তো আজকে আমি তোমাদের শুধু সাজেশান নয়, আমি একটি উত্তরও তোমাদের সামনে তুলে ধরবো, কিভাবে উত্তর লিখলে খুব কম সংক্ষেপে উত্তর লিখলেও নাম্বার পাওয়া যায়। তোমরা প্রচুর লেখো, 2-2.5 পেজ লিখে একদম ভরে দিচ্ছ, স্যার আমি তো প্রচুর লিখেছি, প্রচুর লিখলেই নাম্বার খুব পাওয়া যায়। অনেক সময় কিন্তু হয়তো তুমি নাম লিখেছো 2.5 পেজে, হয়তো একটু নাম্বার বেশি দিল। অনেক সময় কি হয়, এত বড় বড় করে লিখতে লিখতে অনেকে স্যারেরা যখন বা ম্যাডাম যিনি খাতা দেখছেন, তিনি অ্যাভারেজে নাম্বার দিয়ে ছেড়ে দেন, যে সবই একরকম 2.5 পেজ খালি বানিয়ে লিখেছে, চলো 5-6 করে দিয়ে ছেড়ে দিই। এইভাবে করে নাম্বারগুলো অনেক ডিডাক্ট হয়ে যায়। তাই
কম লিখবো, কিন্তু যেগুলো ডেটাগুলো দেবো একদম সঠিক ডেটা দেবো এবং যতটা দরকার সেই ডেটাগুলোই দেবো। তো চলো আমরা প্রথমে 10 নম্বরের সাজেশনটি দেখে নিই। তো তোমাদের প্রথমে বলি, আমাদের প্রবাবল কোশ্চেন অ্যান্সার বুক আমাদের ই বুক রেডি থাকে। তোমরা যদি নিতে চাও তোমরা অবশ্যই কালেক্ট করতে পারো। আমাদের ভারতের ইতিহাস 1707 থেকে 1950 সাল পর্যন্ত, এই হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো এই সাবজেক্টের ওপর আমাদের প্রবাবল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বুক রেডি রয়েছে। যারা সংগ্রহ করতে চাও তোমরা সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদের একটু দেখিয়ে নিই বইয়ের ফ্রন্ট পেজটি, তো দেখে নাও তোমরা। ঠিক আছে, তো চলো আমরা আমাদের সাজেশনগুলো দেখে নিই। প্রশ্নের মান 10। তো দেখো, 1793 খ্রিস্টাব্দে বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজ উদ দৌল্লার বিরোধের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। 19 শতকের বাংলার রাজনৈতিক ও সমাজ সাংস্কৃতিক আবহে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। রণজিৎ সিংহের কৃতিত্ব আর মূল্যায়ন করো। এই প্রথম কিন্তু 1, 2 এবং 4 নম্বর প্রশ্নটি দেখছো পাশেই স্টার দেওয়া রয়েছে, তার মানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত বিভাজন কি অনিবার্য ছিল? তারপর দেখো, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের নরমপন্থীদের ভূমিকার মূল্যায়ন করো। লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তারপর রয়েছে দেখো, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। তো এখানে টোটাল 10টা প্রশ্ন এই ইবুকে রাখা হয়েছে। তবে তোমাদের যেগুলো স্টার রয়েছে সেই স্টার কোশ্চেন রয়েছে 5টি। সেই স্টার করা প্রশ্নগুলোই 5টি যদি পড়ে যাও, আমি আশা করি মিনিমাম 2টো তো অ্যান্সার করে আসতে পারবেই, মিনিমাম। ঠিক আছে, এবং উত্তর যেভাবে করা রয়েছে তোমরা 10টা প্রশ্নের অ্যান্সার অনায়াসে করে নিতে পারবে, সেইভাবেই উত্তর রেডি করা রয়েছে। তাই বলবো দেরি না করে অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করে নিও। অনেক 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 তোমরা উপকৃত হবে, এটুকু বলতে পারি। নানান জায়গা থেকে নিয়েছো, আমি একটু ভিডিও দেরি করেই দিই, তোমরা বিভিন্ন জায়গায় খুব তাড়াতাড়ি দেখে নাও, ভাবো সেইটি বেস্ট, সেটি কোয়ালিটি, তোমরা নিয়ে নাও। ঠিক আছে, নিয়ে নিয়েছো, কোনো অসুবিধা নেই। তোমরা একবার কম্পেয়ার করে মেলালেই বুঝতে পারবে। এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কম্পেয়ার করে দেখো তাহলেই তোমরা তফাৎটা বুঝতে পারবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 1765 সালে কোম্পানি কর্তৃক তো দেওয়ানি লাভের অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। নাদির শাহের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? সাম্প্রদায়িক বাটোয়ারা কাকে বলে? লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন? তেভাগ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। ক্যাবিনেট মিশন বলতে কি বোঝো? এই যে প্রথম যে 6টি প্রশ্ন স্টার রেখেছি না, এই 6টি প্রশ্ন খুব ভালো করে রেডি করো। এই 6টি প্রশ্ন ভালো করে রেডি করে নিলে আমি আশা করি এখান থেকেই হয়তো 3টে প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তবুও রিস্ক নেবে না, আমি তোমাদের আরও 4টি প্রশ্ন বলবো পড়তে। তেভাগা আন্দোলনের ওপর টিকা লেখো, ক্যাবিনেট মিশন বলতে কি বোঝো, এই দুটো প্রশ্ন, এবং তার সাথে বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল, এবং তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। কারণ ও গুরুত্ব দুটোই পড়ে নেবে, এবং তার সাথে পড়বে, এটি ডবল হয়েছে, রিপিট হয়েছে, বাংলায় কে কেন দ্বৈত শাসন। রাউতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তো টোটাল এখানে 13টা প্রশ্ন রেখেছি, একটি রিপিট হয়েছে, 13টা প্রশ্ন রেখেছি। এই 13টা প্রশ্ন যদি পড়ে নিতে পারো, ঠিক আছে, একদম নিশ্চিন্ত থাকো তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা 5টা কিন্তু অ্যাটেন্ড করে, বা 4টে, তোমাদের 4টে দেয়, 4টে অ্যাটেন্ড করে তোমরা কিন্তু চলে আসতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা একটা উত্তর দেখে নিই, কীভাবে উত্তর আমরা লিখবো। তো দেখো, 1793 খ্রিস্টাব্দে বাংলার প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য। তো 1793 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার জন্য ভূমি রাজস্ব সংগ্রহের উদ্দেশ্যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে এই ব্যবস্থা চালু হয়। এটি ছিল এক প্রকার জমিদারি প্রথা, যার দ্বারা জমিদারদের ভূমির মালিকানা স্বীকৃতি দেওয়া হয় এবং তারা সরকারের জন্য নির্ধারিত রাজস্ব আদায়ের দায়িত্ব পান। এই ব্যবস্থাটি ছিল স্থায়ী এবং অপরিবর্তনীয়। চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য: ভূমি মালিকানা চিরস্থায়ীভাবে জমিদারদের হাতে প্রদান। এই বন্দোবস্ত অনুযায়ী জমিদারদের সরকারিভাবে ভূমির মালিকানা দেওয়া হয়। জমিদারগণ ভূমির প্রকৃত চাষিদের কাছ থেকে খাজনা আদায় করে নির্দিষ্ট একটি অংশ ব্রিটিশ সরকারকে প্রদান করতেন।
রাজস্ব আদায়ের হার চিরস্থায়ী ছিল। রাজস্ব আদায়ের পরিমাণ একবার নির্ধারিত হওয়ার পর আর কখনো পরিবর্তিত করা যেত না। উৎপাদন বেশি হলেও জমিদারকে আগের মতোই রাজস্ব দিতে হতো। জমিদারদের ভূমি বাজেয়াপ্তির হুমকি। নির্ধারিত সময়ে সরকারকে রাজস্ব দিতে ব্যর্থ হলে জমিদারদের জমি বাজেয়াপ্ত করে নিলামে তুলে দেওয়া হতো। ফলে জমিদারদের ওপর চাপ থাকতো সময় মতো রাজস্ব পরিশোধের। চাষিদের অধিকার স্বীকৃত হয়নি। চাষিরা প্রকৃত ভূমি চাষি হওয়া সত্ত্বেও তাদের কোনো আইনি অধিকার স্বীকৃত হয়নি। ফলে জমিদারদের দখলদারিত্ব এবং খাজনা বৃদ্ধির অত্যাচারে তারা চরমভাবে শোষিত হতেন। সরকারি রাজস্বের স্থায়ী আয় নিশ্চিত করা। ব্রিটিশ সরকার নিশ্চিত একটি আয়ের পথ পেলে পেল কারণ রাজস্ব নির্দিষ্ট ছিল এবং জমিদাররা বাধ্য হতেন তা পরিশোধ করতে। তো এখানে এইভাবে লিখবে, ব্রিটিশ সরকার নিশ্চিত একটি আয়ের পথ আহ, আয়ের পথ ছিল কারণ রাজস্ব নির্দিষ্ট ছিল। ঠিক আছে, এখানে ছিল কথাটা উচ্চারণ করলে বেশি সুবিধা হবে। মধ্যস্বত্বভোগীদের উদ্ভব। জমিদারগণ নিজেরা জমি চাষ করতেন না, বরং আরও ছোট জমিদার ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে খাজনা আদায় করাতেন। এতে কৃষকের ওপর শোষণের মাত্রা বেড়ে যেত। জমিদারদের উন্নত জীবনের উৎসাহ প্রদান। এই ব্যবস্থায় জমিদার শ্রেণী ধীরে ধীরে সমাজে উচ্চবিত্ত হিসেবে আত্মপ্রকাশ করে। তারা ইউরোপীয় ধাঁচে জীবনযাপন করতে শুরু করেন। ফলে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব পড়ে। চাষাবাদের উন্নয়ন হয়নি। যেহেতু জমিদারগণ চাষের কাজে উৎসাহী ছিলেন না, ফলে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কোনো উদ্যোগ নেননি, বরং খাজনা বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিতেন। মূল্যায়ন। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ব্রিটিশ শাসকদের একটি অর্থনৈতিক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল রাজস্ব সংগ্রহের একটি নির্ভরযোগ্য ও স্থায়ী পদ্ধতি তৈরি করা। কিন্তু এই বন্দোবস্ত জমিদারদের স্বার্থ রক্ষা পেলেও কৃষক শ্রেণী চরমভাবে বঞ্চিত ও শোষিত হতো। কৃষি ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় একে বাংলার কৃষি ও গ্রামীণ অর্থনীতির পক্ষে ক্ষতিকর বন্দোবস্ত বলেই বিবেচনা করা হয়। ঠিক আছে, তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের দেখিয়ে দিলাম। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, যাদের কাছে বই রয়েছে বই দেখেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এরকম তোমরা এই প্রশ্নগুলো রেডি করো এবং তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও।